সরকার হচ্ছে যে ঠিক মতো কাশতেছে না, ওর পেটের মধ্যে কাশ নাই। ছেলেরা কি করে, বিয়ে করে না, আর মেয়েরা বিয়ে বসে। আমার মনে হয় সরকার হলো বিয়ে বসে এই ব্যবসায়ীদের সাথে। তারেক রহমান নিজেই একটা ভুয়া, কারণ তারেক রহমান যদি রাজনীতিবিদ হইতো, রাজনীতি করত, তাইলে সে সংসদে যাইতো। সে সংসদে না যাইয়া সে হাওয়া ভবনে গেছে। সে হাওয়া ভবন দিয়ে দেশের ভিতরে দুর্নীতি করছে, টেন্ডারবাজি করছে। দেশের মারে হুন্দাই দেশের ভিতরে চুরি করে খামো। বিএমপি রে ভালোবাসা ভোট দিছি, আর আজকে বিএমপি আমগো বুটির ভিতরে আঙ্গুল দিছে। মাত্র 2 মাস হয়েছে বয়স, শিশু হাসনাত আব্দুল্লাহ, ওই সংসদের বয়স 2 মাস। কেমন ভাবে কথা বলে, পুরা সংবিধান মুখস্থ করে ফেলাইছে। তো জানেন, যারা 3 বারের 4 বারের এই মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এই সংসদে গেছে, তারাও না হা করে তাকায় থাকে। যাই হয় 2 মাসে অবস্থা, 2 বছর গেলে এই ছেলে কি হবে একবার ভাবা যায়। বাংলাদেশ আজাদ পার্টি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মাটিতে ওই বাপের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র, এবার ভাষা ঠিক আছে তো, মতটা হবে না তো? আচ্ছা, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র, আপনাকে অনুরোধ জানাতে চাই, আপনার মরহুম পিতা এবং মরহুম মাতা যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তাদের থেকে শিক্ষা নিয়ে আপনি তো সুযোগ্য পুত্র, আল্লাহর ওয়াস্তে বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদকে দূর করুন। সিদ্ধান্ত নিয়েও পিছু হটতে বাধ্য হলেন শিশু মুক্তিযোদ্ধা প্রিয় তারেক জিয়া ভাইয়া, পিএম ভাইয়া। তারেক জিয়ার মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে, সবসময় একটা ভয় থাকেন। নীরবে নিবৃতে বিরাট ঘটনা ঘটে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। পবিত্র সংসদ ভবন, পবিত্র জায়গা, কিন্তু ওটার মধ্যে চোর আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে সরকারি কিছু জিনিসপত্র কিনতে গিয়া টাকা সরায় ফেলাইছে। ক্যামেরা কিনতে দিছে টাকা, আবার ওই যে ব্যাগ কিনতে দিছে, লেন্স কিনতে দিছে। এখানে 18 লাখ টাকার জিনিস কিনছে স্টেডিয়াম থেকে যায়, কিন্তু বিল দিছে 50, 60, 70 লাখ। ওইখান থেকে সরায় ফেলাইছে 50 লাখ। কি করবেন ভাই, সব দিকেই চোর না শুনে ধর্মের কাহিনী, কিছুই করার নাই। এর মধ্যে তেলের দাম বাড়ছে। আবার দেখেন আমাদের তেলমন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কয়েকদিন আগে কি বললো বলেন? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার। আসসালামু আলাইকুম। তেলের দাম বাড়াইতে বাধ্য হয়েছে। আসলে আমার মনে হয় সরকার অ্যাডভান্স কিছু ভাবতে পারে না। কয়দিন আগে, 2-4 দিন আগেই তো দেখলাম সালাউদ্দিন সাহেব এবং অনেকেই বলতেছিল যে আমাদের একমাত্র সফলতা আমরা তেলের দাম বাড়াই নাই, পৃথিবীর সব জায়গায় বাড়ছে। এই যে সহজ সরল কথাটা উনি বইলা দিল, আমার যদ্দূর মনে হয় উনি স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া নিজেই জানে না পিছনে সিন্ডিকেট কি কাজ করতেছে। আমি তো বলবো হাজার হাজার কোটি টাকার ব্যবসা কইরা নিল। কারণ মন্ত্রীরা বারবার বলতেছিল সংসদে, মিডিয়ার সামনে, তেলের কোনো ঘাটতি নাই, কোনো রকম ঘাটতি নাই, প্রচুর তেল আছে আমাদের কাছে, এই কথাই বলতেছিল বাইরে এবং সংসদের ভিতরে। কিন্তু তারপরেও তো আমরা দেখতেছি তেলের অভাব, মাইকে লাইন। কত মানুষ জানেন ঘুইরা বইরা যাইতেছে, রাত্রে ওইখানে ঘুমাইতেছে। পেটের জ্বালা তো ভাই, পেটে টান পড়লে মাথা খারাপ হয়ে যায়। যার কাছে দায়িত্ব সে বুঝে। যারা বাইক শেয়ার করে তাদের সংসারটা তো ভাই ওই তেলের সাথে সম্পর্ক। 10 ঘন্টা যদি ওইখানে কাটায়, কখন ডিউটি করবে, কখন চাল কিনবে, ডাল কিনবে, বাচ্চাদের লেখাপড়ার খরচ। আমাদের দেশে তার এডুকেশন ফ্রি না ভাই, টাকা লাগে ভাই। আবার রিঅ্যাডমিশন নিতেও টাকা লাগে। যাই হোক, ওইসব অ্যাঙ্গেলে যাই না, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। আজকে খালি কথা বলবো, দেখেন আমাদের দেশে 54 বছরে বা 55 বছরে আমরা যা দেখছি এই সংসদ ভবনে, আপনারা নিজেরাই খেয়াল করেন। অনেকে হয়তো এসব রাজনৈতিক কন্টেন্ট দেখতেন না, বা সংসদে কি হচ্ছে এগুলো জানার আগ্রহ ছিল না। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিকভাবে সচেতন। বিশেষ করে 24 5ই আগস্টের পর থেকে সবাই সচেতন। সংসদে কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতেছেন, সবাই কথা বলতেছে, দেশ নিয়েই কথা বলতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, গত 55 বছরে এরকম বিরোধী দল দেখছেন আপনারা কখনো?
আমি তো দেখি নাই। আমার মনে হয় এটা একটা ইতিহাস। এরকম বিরোধী দল গত 55 বছরও ছিল না, যে বিরোধী দল বলতেছে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই আপনাদেরকে, কিন্তু আমাদের দাবি একটাই, জুলাই সনদপত্রটা মাইনা নেন, মানুষের গণভোটের অধিকারটা মাইনা নেন, তারপরে দেখেন আগামী 5 বছর আপনাদেরকে সহযোগিতা করব। কি সুন্দর কথা। আর এখন যেভাবে কথা বলে সংসদে, অতীতে এরকম দেখছেন কোন বিরোধী দলকে কথা বলতে? আরে মাত্র 2 মাস হয়েছে বয়স, শিশু হাসনাত আব্দুল্লাহ, ওই সংসদের বয়স 2 মাস, কেমন ভাবে কথা বলে! পুরা সংবিধান মুখস্থ করে ফেলাইছে তো। জানেন, যারা 3 বারের 4 বারের এই মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এই সংসদে গেছে, তারাও না হা করে তাকায় থাকে, যাই হয় 2 মাসে অবস্থা, 2 বছর গেলে এই ছেলে কি হবে একবার ভাবা যায়? ভাই বেরাদার, দেখেন এই এনসিপি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে। যে এনসিপি নিয়ে অনেকেই বলতো এদের ডাকে কে আসবে, হ্যাঁ অনেককেই বলতে দেখছি, অনেক বড় বড় সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক, উনি তো প্রায় বলতো এই হাসনাত ডাক দিলে, ওই নাহিদ ডাক দিলে কে নামবে, সার্জিস ডাক দিলে রাস্তায় কয়জন মানুষ নামবে বলতো। কিন্তু ইদানিং উনি চেঞ্জ হয়েছে। আমি ওই সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের কথা বলতেছি। ভদ্রলোক চেঞ্জ হয়েছে, ভদ্রলোক আগের মতো কথা বলে না। আমি মনে করি উনি বিবেকবান, হ্যাঁ উনি বিবেকবান। উনি কিন্তু মনে প্রাণে, হ্যাঁ কান্নি মাইরা বিএনপির পক্ষে ছিল, আবার নীতি কথাও বলে, আওয়ামী লীগের পক্ষ নীতি কথা বলে। কিন্তু ইদানিং বিএনপির যেসব সমালোচনা করে উনি, আমি অবাক হই। এতেই মনে হয়, আসলে আমার মনে হয় বিএনপি সঠিক পথে নাই। কারণ এরকম অনেকেই দেখছি ধীরে ধীরে বিএনপি থেকে সইরা আসতেছে। আর ওরা কোথায় যোগ দিতেছে? ম্যাক্সিমাম এনসিপিতে। এনসিপিকে সবাই পছন্দ করতেছে। ছাত্রলীগেরও অনেকেই এনসিপিতে আসতেছে। আমি তো মনে করি বিএনপিরও অনেকে আসতেছে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। আবার নাহিদ ইসলাম বলছে অতীতে কে কোন দল করছে এটা আমাদের জানার দরকার নাই, আমরা শুধু জানতে চাই ওই মানুষটা বর্তমানে কেমন, তার অতীত নিয়ে ঘাটাঘাটি করব না। তার মানে ইঙ্গিত দিয়ে দিছে ছাত্রলীগের পোলাপানরে, ছাত্র দলের পোলাপানরে, চইলা আসো, স্বাগতম। হ্যাঁ ভাই ব্রাদার, একদম সঠিক সিদ্ধান্ত নিছে। দল চেঞ্জ করা কোনো ব্যাপার? আরে মানুষ ধর্ম চেঞ্জ করে, রাম রহিম হয়ে যাইতেছে, কোনো ব্যাপারই না। এক দল থেকে আরেক দলে কেন আসতে পারবে না? সুযোগটা কেন নিবে না? কোন সুযোগটা? যখনই নিষিদ্ধ করে দিল আওয়ামী লীগের কার্যক্রম। গত সরকার তো কইরা গেছে যে 18 মাসের সরকার, এই সরকার এসব এটা বহাল রাখছে। বহাল রাখাতে এনসিপি এই সুযোগটা নিয়ে নিল, ঠিক জায়গায় মাইরা দিছে। কারণ কি জানেন, এটা আদালতে যখন যাবে এই সিদ্ধান্ত থাকবে না, এই সিদ্ধান্তের পরিবর্তন হবে। গুড আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে ছাড় দিবে ভাই। দেখেন এই আদালতে যখন যাবে, উচ্চ আদালতে, তখন দেখবেন এই আওয়ামী লীগকে তার কার্যক্রম করার জন্য নিষিদ্ধ রাখবে না, কাজ কাম করতে দিবে, সামনে আসতে দিবে। কিন্তু দেরি আছে, সময় লাগবে, টাইম লাগবে। এটা বুঝা ফেলাইছে কিন্তু আওয়ামী লীগের ভিতরের অনেকেই বুঝা ফেলাইছে। ওই যে চিটাগাংয়ের এক ভদ্রলোক, উনি তো ছিল ভাই, আওয়ামী লীগেরও ছিল এবং বিএনপিরও ছিল। হাসনাত যার বাসায় গেছিল, মঞ্জুরুল আলম সাহেব, উনিও কিন্তু চলে আসছে, আরো অনেকেই আসতেছে। আবার দেখবেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীও আসবে। দেখবেন ভাই, একটা জিনিস মাথায় রাখেন, 5ই আগস্টে এই সেনাবাহিনী কিন্তু ছাত্রদের সামনে দাঁড়ায় গেছিল ঢাল হইয়া। ওদিক থেকে কিন্তু আর পুলিশ গুলি চালাইতে পারতেছিল না, এদিক থেকে স্লোগান দিতেছিল গুলি চালা, গুলি কর। আর আর্মিরা সামনে দাঁড়ায় রয়েছে, ওরা কিভাবে গুলি করবে? এরকম দৃশ্য দেখছি না? নিশ্চয়ই দেখছি। এইসব ভিডিও ভাই শেয়ার করে না, জুলাইকে বাঁচায় রাখবেন, জুলাইকে বাঁচায় রাখতে হবে। কারণ কি জানেন, শেখ মুজিবুর রহমান সাহেব উনি যে সংবিধানটা বানাইছিল, ওটা তো ভাই একক শাসন, হ্যাঁ ভাই রাজতন্ত্র, সব দল নিষিদ্ধ কইরা উনি বাকশাল বানাইছিল। বাকশাল মানে বাংলাদেশ কৃষক শ্রমিক দল, বাকশাল অর্থাৎ কৃষক আর শ্রমিকদের কাঁধে বন্দুক রাইখা দেশ চালানো, বাকশাল বানাইছিল। ওই সংবিধানই তো এইটা, এই সংবিধানের ভিতর দিয়েই তো আমরা চলে আসতেছি। এই বছরের পর বছর, প্রতি 5 বছর পর আমরা ভোট দেই। আর এই সংবিধানকে সামনে রাখা যারাই ক্ষমতায় আসে তারাই ভাই হয়ে যায় স্বৈরা শাসক। হ্যাঁ ভাই, অতীতের দিকে তাকান, ছোট আর বড় সবাই স্বৈরা শাসক ছিল। কে জুলুম না করে নাই, কে অন্যায় করে নাই? পত্রিকাগুলো খুঁজে দেখেন ভাই, কে চ্যাম্পিয়ন হয়েছে, কি নামে চ্যাম্পিয়ন হয়েছে, এগুলো দেখলেই বোঝা যায়। এই যে টাইম পত্রিকায় 100 জনের মধ্যে তারেক রহমান সাহেবকে 100 জনের মধ্যে 1 নিয়ে আসছে। এখানে দেখেন এই টাইম পত্রিকায় নেতানিয়াহু আছে না, ওরাও কিন্তু 100 জনের মধ্যে 1 বানাইছে। আমাদের শেখ হাসিনা আছে না, উনাকেও 100 জনের মধ্যে 1 বানাইছে। ডক্টর ইউনূস স্যারকেও কিন্তু 100 জনের মধ্যে 1 বানাইছে। কিন্তু সবাই পরিণতি দেখেন ভালো না। কেন, কি কারণে? মাত্র 2 মাস আসলো, ওনারা 100 জনের মধ্যে 1 বানাই দিল। এটা খুশি হবার কিছু নাই, এগুলো সবই ভাই ফাঁদে ফেলার জন্য। হ্যাঁ ভাই, আপনার ভিতরে যেন অহংকার ঢুকা যায়, আপনি যেন সেই ব্যবহারটাই করেন যে ব্যবহার অতীতে সরকারগুলা করছে। কারণ ওই আইনগুলাই তো আপনারা রাইখা দিলেন, কোনো আইনই তো চেঞ্জ করলেন না। হ্যাঁ, অনেক আইন চেঞ্জ করছেন, কিন্তু 5-6টা যেটা ধরে রাখছেন তার ভিতর দিয়েই তো যাচ্ছেন। এই যে একজনকে দেখলাম কার্টুন শেয়ার করার জন্য তাকে ধরে নিয়ে গেছে, জেলে দিয়ে দিছে। এটা নিয়ে আজকে হাসনাত আব্দুল্লাহ সংসদে কথা বলতেছে যে কি কারণে একটা কার্টুন শেয়ার করলে বা কার্টুন আঁকলে, কার্টুন পোস্ট করলে তাকে জেলে নিতে হবে, কারণ কি?
এবং চিফ হুইপ ওইটার জবাব দিতে যায় বলছে কি কারণে আমি জানি না, আমার কারণে হইলে আমি বলবো যে না তাকে ছাইরা দাও, কিন্তু অন্য কোনো কারণে যদি হয় বিশেষ ধারায় অমুক ধারায়, অর্থাৎ উনি বলতে চাইতেছে ওই যে সাইবার সুরক্ষা একটা আইন ছিল না, ভাতের হোটেলে ডাইকা নিয়ে যাইতো, হারুন ভাতের হোটেলে সবাই ডাইকা নিয়ে যাইতো, আমারে 2 বার নিছে। ওই আইন এত কঠিন আইন, এত খারাপ আইন, ওই আইনের কথা তুইলা ধরে উনি বলতেছে ওই আইনে কোনো অপরাধ করছে কিনা যে কার্টুন শেয়ার করছে আমি জানি না, তবে আমাকে নিয়ে যদি কার্টুন শেয়ার করে থাকে আমি বলবো তাকে ছাইরা দাও। 2 রকম কথা না, একটা কইতাছে আমার হইলে ছাইরা দাও, আবার যদি ওই আইনের মধ্যে পড়ে তাইলে আমি জানি না। তার মানে কি এইভাবে ধরা হবে? গত 20-22 দিনের রেকর্ড ঘাইটা দেখেন, ওনাদের বিরুদ্ধে কথা বলাতে 4-5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। তার মানে কি 5 দিন পর পর একজন, যদি 20 দিনে 4 জন হয়, 5 দিন পর পর একজন কইরা গেল। কিন্তু এটা কিসের ইঙ্গিত দেয় বলেন তো? এটা কোন ইঙ্গিত দিতেছে? খারাপ ইঙ্গিত দিতেছে। ওই আইনটা আবার প্রয়োগ করা হচ্ছে। ওই আইন যদি থাকে, এই যে আমি কথা বলতেছি না, কথা বলতে পারবো না। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েও পিছু হটতে বাধ্য হলেন শিশু মুক্তিযোদ্ধা প্রিয় তারেক জিয়া ভাইয়া, পিএম ভাইয়া। তারেক জিয়ার মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে, সবসময় একটা ভয় থাকেন। নীরবে নিবৃতে বিরাট ঘটনা ঘটে গেছে। শেখ হাসিনা যে ফাঁদে পড়েছেন, তারেক রহমান সেই ফাঁদে ভয় করছেন। এই জন্য প্রচন্ড আতঙ্কে তারেক রহমান সামনে এগিয়েও আবার পিছনে দৌড় দিয়ে গেছে যে না, আর সামনে যাব না, শেখ হাসিনা ভূত আমাকে ধরে আমাকে শেষ করবে। দর্শক, আপনারা জানেন যে চীন সফর কাটেইল করে শেখ হাসিনা দেশে এসেছে। দেশে এসে গণভবনে সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা চাটুকারিতামূলক কিছু প্রশ্ন করেছে। প্রশ্ন উত্তর এক পর্যায়ে শেখ হাসিনা বলেছিলেন রাজাকারের নাতিপতি, এবং ওইটাকে কেন্দ্র করেই শেখ হাসিনার পতন হয়েছে। প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের অসাবধানতাবশত শব্দ চয়ন তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ যত গবেষণা করেছে, আওয়ামী লীগের রিসার্চ ফাইন্ডিংস অনেকেই আমার কাছে অনেকটাই আমার কাছে আসে। শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন করা উচিত হয়নি, এটা আওয়ামী লীগের একটা অবজারভেশন। কারণ ওই পরিস্থিতিতে এই উল্টোপাল্টা কথা না বললে হয়তো এরকম কোনো আন্দোলন হতো না, বা আন্দোলন এই পর্যায়ে আসতো না, এভাবে পালানো লাগতো না। এখন তারেক জিয়ার শাসনের ভয়াবহ 2 মাস পূর্তিতে তারেক জিয়া প্রধানমন্ত্রী নিজেই সংবাদ সম্মেলন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারেক জিয়া সংবাদ সম্মেলন করেনি। কারণ চারদিকে অনেকে ভয় দেখিয়েছে তারেক জিয়াকে, গোলাম মোল্লা রনি ভয় দেখিয়েছে, আর অনেকে ভয় দেখিয়েছে যে পিএম ভাইয়া আপনি শেখ হাসিনা আপার মতো এই ভুল করেন না। কারণ আমাদের প্রিয় শেখ হাসিনা আপা সংবাদ সম্মেলনে উল্টোপাল্টা কথা বলে, বেফাস কথা বলে শেষ পর্যন্ত তাকে পালাতে হয়েছে। অতএব আপনার সংবাদ সম্মেলন করার দরকার নেই। 2 মাসে কি করেছেন এটা আপনার প্রেস উইং এর লোকজন বলুন। কারণ যেহেতু এখানে যা বলতে হবে এটা চাপাবাজি করতে হবে, মিথ্যা বলতে হবে। অতএব এই কাজ আপনি করতে যান না। আপনার মুখ থেকে আবার আপনি মাইক হাতে নিলেই অঘটন ঘটে যায়। কখনো মাওলানা ভাসানীকে 3 বছর পর কবর থেকে উঠিয়ে আনেন, কখনো ফরিদপুরে সয়াবিন চাষ করেন, এরকম নানান অঘটন ঘটান। অতএব আপনি সংবাদ সম্মেলন করেন না, ওই সংবাদ সম্মেলনে কি বলবেন আর আপনার পতন ঘন্টা বেঁচে যাবে। এইরকম ভয় দেখানোতে শেষ মুহূর্তে তারেক রহমান সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলেন, মুখস্থ করেছিলেন যে কি বলবে, সব স্ক্রিপ্ট রেডি ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর সংবাদ সম্মেলন তিনি করেন নাই। সংবাদ সম্মেলন করেছে তার প্রেস উইং। বুঝতে পারছেন, সিদ্ধান্ত নিয়ে অথবা ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন তারেক রহমান শেখ হাসিনার পরিণতির আতঙ্কে। নইলে কেন সংবাদ সম্মেলন করার কথা বলে আর করেনি? সমস্ত গণমাধ্যমে এটা এসেছিল যে প্রধানমন্ত্রী সরকারের 60 দিন বা 2 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করবে। তাহলে তারেক রহমান আসলে ভয় আছে, প্রচন্ড আতঙ্কে আছে, তার প্রমাণ এটা। তারেক রহমান আসলে আতঙ্কিত থাকবেন, কারণ একজন শাসক হিসাবে তার কোনো গুণাবলী কিংবা কোয়ালিটি নেই, এবং তিনি টিকতে পারবেন না। শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়ার যে কোয়ালিটি ছিল তার কোনোটাই তারেক জিয়ার মধ্যে নাই। তারেক জিয়ার মধ্যে প্রচন্ড প্রতিহিংসা এবং জিজ্ঞাসা আছে। উপরে উপরে তিনি একটা ক্যারেক্টার তৈরি করতে পেরেছেন যে তিনি ভদ্র, কিন্তু বাস্তবে ব্যক্তি জীবন সম্পর্কে তারা জানে, অথবা 2001 থেকে 2006 হাওভবন কেলেঙ্কারির কথা যারা জানেন, উইকিলিক্সের বিভিন্ন ফাঁসির তথ্যে যা এসেছে, বিএনপি সংস্কারপন্থীরা 2007 সালে যেগুলো বলে দিয়েছিলেন, তাতে তারেক রহমান একজন প্রচন্ড অহংকারী, বেয়াদব এবং বদমেজাজি লোক। লন্ডনে যে ভালো হয়েছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু উপরে উপরে আমরা কিন্তু ভদ্র হিসাবে দেখি। সেই জায়গায় তার মধ্যে যে ব্যক্তিগত চরম জিজ্ঞাসা আছে, তার প্রমাণ হচ্ছে 111-এর কুশীলবদের ধরছেন। হ্যাঁ, এখানে ধরার ভ্যালিড রিজন আছে, কিন্তু এটা মূলত ব্যক্তিগত ক্ষোভ থেকে ধরছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে সরকারের সমালোচনা অনেকেই করে, কিন্তু দেখবেন যে কাউকে কিন্তু এভাবে ধরে না, গ্রেপ্তার করে না। কিন্তু যারা সরাসরি ব্যক্তি তারেক জিয়ার সমালোচনা করে তাদেরকে ধরা, গত 22 দিনে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যক্তি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করার কারণ। এবং কারো কারো বাসভবনে মব করা হয়েছে, অফিসে মব করা হয়েছে, বাসভবনে হামলা করা হয়েছে, অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ব্যক্তি তারেক রহমানকে নিয়ে সমালোচনার কারণ। এটা থেকে বোঝা যায়, এবং তারেক রহমান কিন্তু এগুলো থামাচ্ছেন না।
যদি তিনি এরকম হতেন যে না আমি ব্যক্তি তারেক জিয়া ডোনাল্ড ট্রাম্পকে সকাল সন্ধ্যা গালাগালি করে, প্রধানমন্ত্রীকে তো মানুষের কেউ গালাগালি করতেই পারে, এটা তার অধিকার, আমি ভালো কাজ করে বরং তার মন জয় করবো, আমাকে গালি দেয় দিক, এতে কেউ কাউকে কিছু বলবো না, আমি কাজের মাধ্যমে আমাকে গালি দেওয়ার জবাব দিন। তারেক জিয়া যদি এটা বলে দিতেন, তারেক জিয়া সমালোচনা করার কারণে কেউ গ্রেপ্তার হতো না এবং রাশেদ প্রধানের বাসায় এবং তার অফিসে কোনো মব হতো না। তারেক জিয়ার ইচ্ছা, তারেক জিয়ার কনসেন্ট আছে বলেই তার সমালোচনা করার কারণে একের পর এক গ্রেপ্তার ঘটনা ঘটছে। এটা ব্যক্তি হিসাবে তার যে প্রতিহিংসা এবং তাকে যে কাল্ট বানানো হচ্ছে এবং তিনি নিজেকে নিজে কাল্ট বানাতে চাচ্ছেন, তার প্রমাণ হচ্ছে এটা। তো দর্শক, এই জন্য প্রচন্ড ভয়ের মধ্যে আছেন যে কখন কি বলি আবার কি হয়ে যায়। তো শেষ পর্যন্ত আতঙ্ক থেকে, সংবাদ সম্মেলন করা থেকে বিরত থাকলেন, পিছু হতে বাধ্য হলেন। যদি তারেক রহমানের আত্মবিশ্বাস থাকছে না আমি ভালো কাজ করছি, আমি সংবাদ সম্মেলনে কথা বলবো, আর কি আর বেফাস বলবো, কেন বেকায়দা হবে, এরকম যদি কোনো 2 মাস ক্ষমতা এসেছি, চ্যালেঞ্জ কি বেকায়দা, আমি কথা বলবো, ভালো কাজ করেছি বলবো, জনগণকে কনভিন্স করবো, খুশিতে খুশিতে হাসিতে হাসিতে বলবো, এরকম আত্মবিশ্বাস থাকলে এই সংবাদ সম্মেলন থেকে পিছু হতেন না। কিন্তু ভয় আতঙ্ক আছে বলে সংবাদ সম্মেলন থেকে পিছু হতেছে। অতএব এই ভয় তারেক রহমানের পতন টুডে টুমোরো ঘটাবে। তারা অলরেডি ভয় পেয়ে গেছে, ভয় ধরেছে, আর যাকে ভয় ধরে এই ভয় তারেক রহমানকে কুড়ি করে খাবে। কারণ ভয় জিনিসটা বাস্তবে আঘাত কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার চাইতে মারাত্মক। যেমন আপনি গ্রেপ্তার হবেন, গ্রেপ্তার হওয়ার চাইতে গ্রেপ্তার আতঙ্ক বেশি কষ্টের। যারা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেরিয়েছেন তারা এটা ভালোভাবে জানেন। তো দর্শক, সংবাদ সম্মেলন করেছে মাহাদি আমিন কিংবা আরো প্রেস সচিব যারা ছিল, তারা কিছু গাল গল্প বলেছে, এটা আবার গণমাধ্যমকে প্রচার করতে বাধ্য করছে। তথ্য অধিদপ্তর থেকে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে সমস্ত টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেন ছাপায় যে 2 মাসে জনগণের আস্থা ফিরে এসেছে। মানে গায়ের জোরে মিডিয়ার মাধ্যমে উদ্ভট কল্পকাহিনী প্রচার করেছে। অথচ এই 2 মাসে বাংলাদেশের ইতিহাসে মানুষ সবচেয়ে খারাপ সময় পার করছে। বিদ্যুতের ভয়াবহ বিপর্যয়, গ্যাস সংকট, অর্থনৈতিক সংকট, অলরেডি জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, দাম বাড়লেও জ্বালানি তেল স্বর্ণের চাইতে আর পাওয়া যায় না, সারা রাত বসে থাকতে হয়। বিবাহ অনুষ্ঠানও ছেলেকে জ্বালানি তেল উপহার দেয়। মানে জনগণ না বিশ্বাস, ভয়াবহ চাঁদাবাজি। ডাক্তার কামরুলের কাছে, কামরুল ইসলাম সেই 2000 কিডনি ফ্রি প্রতিস্থাপনকারী, তার কাছেও যুব দলের শীর্ষ নেতারা চাঁদা চায়। আপনি চিন্তা করেন যে মানুষ কতটা কষ্টে আছে, কতটা অসুবিধা আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ঠিক নেই, চারদিকে হত্যা, ধর্ষণ, লুটপাট, আর এর মধ্যে কার্ড কেলেঙ্কারি। তারেক রহমানকে যেভাবে খাম্বা তারেক বলা হয়, অদূর ভবিষ্যতে কার্ড তারেক বলা হবে। এই কার্ড হবে তারেক রহমানের জন্য এক মহা কলঙ্ক। তো এগুলো প্রচার করছে, গাল গল্প বলছে। আসলে তারেক রহমান ভয়ের মধ্যে আছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।